আমি তিনটে পয়েন্ট একটু আপনাদের ভাবার জন্য দেব, বক্তব্য আপনাদের কাছে আছে। সেটা হলো, এই 201 বছর ধরে এখানে অনুষ্ঠান হচ্ছে, তার বই পড়েছেন, ফলে তিনি কবে জন্মেছেন, কবে বিয়ে করেছেন, কয় বাচ্চা, বাবা মা কী করতো, এসব বলে তো সময় নষ্ট করার কোনো মানে নেই। আমাদের যেটা দরকার, যে কেন আমরা এই লোকটাকে ভুলতে পারছি না, কি তার সৃষ্টি। আমরা তো জানি যে ভারতবর্ষের মিথ অনুযায়ী যে একজন ডাকাত যার নাম ছিল রত্নাকর, তিনি এই ভারতের মানুষের সামনে একটা আদর্শ মানুষ দিতে চেয়েছিলেন। তাই তিনি রচনা করেছিলেন এক মহাকাব্য যার নাম রামায়ণ। সেই রামায়ণের ভিতরের একটা চরিত্র, সে রাবণের সন্তান মেঘনাদ। এই মেঘনাদকে যে মারা হয়েছিল, এইটাকে কেন্দ্র করে মেঘনাদ বধ, এইটাকে কেন্দ্র করেই মহাকবি মাইকেল আর একটা মহাকাব্য লিখে ফেললেন। এক মহাকাব্যের ভিতরের একটা চরিত্র বের করে এনে আর একটা মহাকাব্য করে ফেললেন। এই মহাকাব্য উনি লিখেছিলেন কবিতার ভাষায়, অমৃতাক্ষর আর চতুষ্পদী কবিতায়। অমৃতাক্ষর কি, চতুষ্পদী কবিতা কি, সেটা এখানে আলোচনা করবেন, এটা বইয়ে আছে। যেটা বইয়ে নেই সেটা আমি বলি। সেটা হলো, এই ছন্দের মধ্য দিয়ে এই মহাকাব্যে মাইকেল আসলে কি বলতে চাইলেন, এইটা আমাদের বোঝা দরকার। আরও কিছু প্রশ্ন আপনাদেরকে যদি সামনে আনি, যে দেখুন, একজন মানুষ যদি আরেকজন মানুষের স্ত্রীকে বের করে নিয়ে যান বাড়ির থেকে, তাহলে সেটা নিশ্চয় অপরাধ। আর এই অপরাধের বিরুদ্ধে যিনি দাঁড়ান তিনি মহান। আমরা দেখলাম রামায়ণে যে রামের বউ সীতাকে অপহরণ করে নিয়ে গেছেন রাবণ, এবং রাবণের ভাই বিভীষণ, তিনি এটাকে অন্যায় কাজ দেখলেন এবং এর বিরুদ্ধে দাঁড়ালেন। দাঁড়াতে যে তিনি তার রক্ত, তার পরিবার, তার জাতি, তার ভাই, তার গোত্র গোষ্ঠী সবার বিরুদ্ধে চলে গেলেন মেঘনাদ। সাধারণ প্রচলিত ধারণায় যে বিভীষণ মানে রাবণের ভাই, যিনি এই বিরুদ্ধে দাঁড়ালেন, সাধারণ আমাদের কমন সেন্সে বলে তিনি মহান। তিনি তার জাতকুল ভেঙে তার বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, একটা অন্যায়ের বিরুদ্ধে, একটা নারীকে অপহরণের বিরুদ্ধে। আমরা যদি বলি যে হ্যাঁ এটা সত্য, এটা সুন্দর, তাহলে প্রশ্ন করব, কেন আমরা এই এতটা বছর কেউ আমাদের সন্তানের নাম বিভীষণ রাখলাম না? বিভীষণ চরিত্র তো মহান, যিনি এত বড় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন এবং সারা পৃথিবীর নারীকুলের মর্যাদার জন্যে তিনি নিজের জাতকুলের বিরুদ্ধে বিসর্জন দিলেন, ভাই এবং রক্তের সম্পর্ককে ছিন্ন করলেন। এটা যদি সত্য এবং সুন্দর হয়, মহান হয়, কেন আমরা আজকে পর্যন্ত ভারতবর্ষে কোনো পিতা বা মাতা তার সন্তানের নাম বিভীষণ রাখলাম না? কেন? এটা যদি আমরা একটুখানি ভাবি, তাহলে দেখব যে মধুসূদন কত বড় দার্শনিক। মধুসূদন বলছেন, যদি দেশ থাকে, যদি মাটি থাকে, সেখানে আবার মানুষ হবে। কিন্তু দেশ আর মাটি যদি না থাকে, কোনো সম্ভ্রম থাকবে না। তাই বিভীষণ তার মাটির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এই মাটির বিরুদ্ধে দাঁড়ানোটাই হচ্ছে বেঈমানি। তার দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, মাটির বিরুদ্ধে বিভীষণ চলে গিয়েছিল একটা নৈতিকতার দোহাই দিয়ে। আসলে এটা হচ্ছে বেঈমানি। এই বেঈমানটার কারণেই বিভীষণ বেঈমান। আমরা এখন বলি ঘরের শত্রু বিভীষণ। আমরা এখান থেকে মেসেজ পাচ্ছি, এই যে দেশ আমরা বানিয়েছি, এই দেশটা সবার উপরে। তাই কোনো বন্ধুর দোহাই দিয়ে, বিগত দিনের কোনো কৃতজ্ঞতার কথা বলে, এই মাটি, এই দেশ যদি কেউ কোনোদিন অন্য কোনোর কাছে বন্ধক রাখতে চায়, যদি তাদের হাতে তুলে দিতে চায়, তাহলে অবশ্যই তারা বিভীষণ, বেঈমান। তাই এই বেঈমানদের আমাদের চিনতে হবে। এটা মেঘনাদ বধের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। আমরা কাউকে পুজো করব না। এই 200 বছর ধরে
আপনারা মাইকেলকে পুজো করেছেন। আপনারা জানেন যে এক অপদার্থ পিতা মাইকেল, এক বিশ্বাসঘাতক স্বামী মাইকেল, এক এক উচ্চবিলাসী মাইকেল, স্বেচ্ছাচারী মাইকেল, এইসব আলোচনা করিনি। আমরা কি জানি যে রেবেকা টমসন একটা মেয়েকে তিনি বিয়ে করলেন, শ্বেতাঙ্গী মেয়েকে বিয়ে করলেন, তার 4টে বাচ্চা হলো এবং তাদেরকে ফেলে চলে গেলেন মাইকেল সারা জীবনের জন্যে। সন্তানরা বড় হয়েছে, শুনেছে তাদের বাপ বিরাট, কিন্তু বাপের নাম তো আর অস্বীকার করতে পারেনি, তাই তাদের বাপের নামের সাথে দত্ত নামটাকেও তারা ঘৃণা ভরে তাতন লিখেছিল। কিন্তু আমৃত্যু মাইকেলের বউ রেবেকা টমসন আশা করেছিল মাইকেল একদিন ফিরে আসবে এবং আমাকে স্ত্রী হিসেবে নেবে। এবং মৃত্যুর পরে দেখা যায় যে রেবেকা টমসনের বালিশের নিচেই তার বিয়ের কাগজপত্র ছিল, সেখানে সে তার স্বামীর নাম ঠিকই দত্ত রেখে দিয়েছিল। আমৃত্যু ভেবেছিল যে একদিন আমাকে সে ফিরে আসবে, আমাকে গ্রহণ করবে, স্ত্রীর মর্যাদা দেবে এবং আমার সন্তানেরা বাবা বলে ডাকতে পারবে। এটাও মাইকেলের জীবন। এবং সে হেনরিয়েটাকে বিয়ে করতে পারেনি, তার সাথে লিভিং টুগেদার করেছেন। কেন? প্রথা অনুযায়ী ওইটাকে যেহেতু তালাক দিতে পারেনি, তাই বিয়ে করতে পারেনি। এবং এখানেও তিনি স্বামী হিসেবে শুধু স্বেচ্ছাচারী জীবনের কারণে স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করতে পারেননি। এসব হচ্ছে ব্যক্তি মানুষের আর একটা দিক। একটা মানুষের ছায়া এবং কায়াস। অবশ্যই আমরা কাউকে শয়তান বানাবো না, কাউকে ফেরেস্তা বানাবো না। আমরা মানুষকে মানুষের জায়গায় দেখবো। আমরা দেখবো তার ব্যর্থতার দিকগুলো কি কি, এই ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, আর তার শ্রেষ্ঠত্বের জায়গা কি সেটাও আমরা গ্রহণ করব। এখানে কথা বলা অনেক মুশকিল, আর আপনারা অনেক কথা বলবেন। আলোচনা আসলে অনেক কথা আমাদের বলা আছে। সর্বশেষ আমি বলবো, আমার একটা সংগঠন আছে যার নাম প্রাচ্য সংঘ। এই যে প্রাচ্য, এই প্রাচ্যটা নিয়েই একটুখানি বলতে চাই যে এই পৃথিবী মানুষ আসলে দুটো জাতিতে বিভক্ত। দুটো জাতি, শোষক এবং শোষিত, হ্যাভ এবং হ্যাভ নট। এই যে মানুষ আসলে দুই ভাগে বিভক্ত, আর গোটা পৃথিবীর ভূগোলটাও দুই ভাগে বিভক্ত, প্রাচ্য এবং পাশ্চাত্য। প্রাচ্য এবং পাশ্চাত্য। আমরা প্রাচ্যভূমি, আরব থেকে অর্থাৎ লোহিত সাগর থেকে শুরু করে চীন পর্যন্ত প্রাচ্যভূমি। এই প্রাচ্যভূমির জীবন এবং সংস্কৃতি একরকম, আর ওয়েস্টার্ন পশ্চিমাদের জীবন এবং সংস্কৃতি একরকম। ওয়েস্টার্নরা আমাদেরকে প্রাচ্যকে যেভাবে দেখে, এই দেখার দৃষ্টিভঙ্গিকে আমরা বলি প্রাচ্যবাদিতা। এই প্রাচ্যবাদিতা হলো এই যে প্রাচ্যের লোকেরা মনে করে যে, মানে পাশ্চাত্যের লোকেরা মনে করে যে প্রাচ্যের কোনো ইতিহাস নেই, প্রাচ্যের মানুষরা জানোয়ার ছিল, অসভ্য বর্বর ছিল, পাশ্চাত্যই তাদেরকে মানুষ বানিয়েছে। এবং এটাই এই বোধের নাম হচ্ছে ঔপনিবেশিক শিক্ষা এবং ঔপনিবেশিক মন, যাকে আমরা বলি কলোনিয়াল মাইন্ড। 190 বছর ধরে ইংরেজরা এটাই আমাদের বুঝিয়েছে যে তোমাদের কিন্তু কোনো অতীত ইতিহাস নেই, তোমরা বনে বাদরে বানর ছিলে, তোমাদেরকে মানুষ বানিয়েছি আমরা পশ্চিম। এবং সেইটার কারণেই পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা কবিতা এখানে এমনভাবে প্রভাব বিস্তার করেছিল যে 19 বছরের ছেলে মাইকেল প্রভাবিত হয়েছিলেন। লর্ড বায়রন, কিটস, শেলি, ওয়াটসওয়ার্থ, মাইকেল একজন বায়রন হতে চেয়েছিল। বায়রন বলেছিল, যে পুরুষ জীবনে প্রেম করেনি এবং প্রেম করে বিয়ে করেনি, যে পুরুষ তার পিতামাতার পছন্দের মেয়েকে বিয়ে করেছে, সে পুরুষই না। মাইকেল তাই তার পিতৃ পরিচয় সবকিছু ত্যাগ করে প্রেম করে বিয়ে করেছিল রেবেকাকে। এই যে প্রভাব। কিন্তু যে 19 বছরে তিনি তার জাতকুল ত্যাগ করলেন, ব্রিটিশ ইংরেজ হলেন, মহাকবি হবেন, কিন্তু সর্বশেষ তিনি মাটি ছেড়ে মহাকবি হওয়ার জন্য, ইংরেজ কবি হওয়ার জন্য ইউরোপেও চলে গেলেন। কিন্তু ইউরোপরা তাকে গ্রহণ করেনি। এই হচ্ছে পাশ্চাত্য। পাশ্চাত্য কাকে গ্রহণ করেনি? যে প্রাচ্যের মানুষ ইংরেজদের সমকক্ষ হয়ে কবির পাশে তাদের নাম থাকবে, এ হতে পারে না। তখনই মাইকেল মধুসূদনের মোহভঙ্গ ঘটল, তখনই তার কপোতক্ষের কথা মনে পড়ে, তখনই কপোতক্ষের নদীর পানি তার মায়ের দুধ মনে হয়, তাই তিনি ফিরে আসলেন। অর্থাৎ পাশ্চাত্য এবং প্রাচ্যের যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের পরিণতি মাইকেল। এবং মাইকেল তার জীবন দিয়ে দেখাই দিয়েছে পশ্চিম কি আর প্রাচ্য কি। আমি প্রাচ্য সংঘর মধ্য দিয়ে এই প্রাচ্যের যে ইতিহাস, তার যে ঐতিহ্য, তার যে দর্শন, এটা হাজির করতে চাই। আমরা দেখাতে চাই দুনিয়াকে যে বরং পশ্চিমী সভ্যতার বয়স এই তো সেদিন, আমাদের প্রাচ্যের সভ্যতার বয়সের হাঁটুর সমান না। আমরা যদি জ্ঞান দিয়ে এইটা বুঝি, তাহলে আমাদের শির দ্বারা সোজা হয়ে যাবে, আমরা অর্ধেক স্বাধীন হয়ে যাব। আর কিছু বই পড়লে আমরা পশ্চিমাদেরকে দেখাই দিতে পারি আমরাই মানুষ, পৃথিবীকে আমরাই সভ্য করেছি। আসুন আমরা মাইকেলকে
পড়ি, মাইকেলের অন্ধকার দিক, আলোর দিক, আমরা 6 ডাইমেনশনে মাইকেলকে দেখি এবং সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের ভূমিটা গড়ি। সর্বশেষ বলবো, যে সন্তানগুলো আমার সন্তানের বয়সের, যারা মারা গেছেন জুলাই বিপ্লবে, আমার সন্তানের বয়সও তাদের রক্তের কারণে আজকে আমি এখানে কথা বলছি। আমি 2006 সালের পরে আর কখনো আমাকে ডাকা হয়নি, তাই আমি সেই রক্তের কাছে ঋণী। আর ঋণী হচ্ছে সেই আহত বিকলাঙ্গ সন্তানদের কাছে, যারা প্রতিদিন বেঁচে থাকবে আর তার আর্ত চিৎকার বলবে, হে বেঈমানের দল, জুলাই ভুলো না। এবং আমি বলি, কোনো বেঈমানি টিকে থাকবে না যতদিন আমাদের এই আহত ভাইয়েরা বেঁচে আছে। যারা শহীদ হয়েছে তাদের একদিন আমরা ভুলে যাব, তার মাও ভুলে যাবে, বছরে একদিন তার কবরে যাবে, একটা ফুল দেবে, কিন্তু আহত বাচ্চা সে আমাদের চোখের সামনে থাকবে। আর তার মা এবং তার বাপ, তার আত্মীয় স্বজন প্রতিদিন জুলাই বিপ্লবকে স্মরণ রাখবে, গোটা জাতি জুলাই বিপ্লব স্মরণ রাখবে। আমি বলবো, আমাদের সন্তানরা ছোট, তারা অবুঝ, তাদের বৈষয়িক জ্ঞান নেই বলেই তারা জীবনটা দিয়েছে, আর সেই রক্তের মধ্যে দিয়ে বাংলাদেশ হয়েছে। তাই এদের ভুলকে নিয়ে বড় করে দেখে এদেরকে যারা ছোট করবে তারা হচ্ছে বিভীষণ। আসুন বিভীষণদেরকে আমরা না বলি। ধন্যবাদ।